দরজা খোলার কথা ভুলেও ভাবিস না, না হলে একসাথে দুটোকে এসিড দিয়ে ঝলসে ফেলবো। মাথা ঠিক নেই আমার। পূর্বে সেই হিংস্র গর্জন শুনে মেহেরিসের শরীর মুহূর্তে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তবে বাইরে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখলো, বুঝতে দিল না নিজের অসহায়ত্বের কথা। তন্নমধ্যে আবারও একই কণ্ঠস্বর ভেসে আসলো বাইরে থেকে। মেহেরিস, তুমি ঠিক আছো? কথা বলছো না কেন? প্লিজ কিছু বলো, টেনশন হচ্ছে আমার। যা শুনে পূর্বের মুখে আচানক বিদ্রুপ এক হাসি রেখা ফুটে উঠল কিঞ্চিত পরিমাণে। তাচ্ছিল স্বরে বলল, এই বাস্টারের সাহস তো দেখ। টেনশন হচ্ছে নাকি ওর? আজ তো ওকে আমি টেনশনের বাপ মা শিখাবো বাস্টার্ড। মেহেরিসের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ল মুহূর্তে। হঠাৎ করে মনে পড়ে গেল সেই দিনের সেই ভয়ঙ্কর মুহূর্তের কথা, যেদিন পূর্ব একাই একদল ছেলেকে নির্মমভাবে পিটিয়েছিল। কল্পনাতে শিহরে উঠল সে। না, সে আদ্রাজের কোনো ক্ষতি হতে দিবে। তৎক্ষণাৎ এক ঝাটকায় সামনে এসে দাঁড়ালো পূর্বের। দুহাতে দরজা আঁকড়ে ধরে বলল, খবরদার ওনার কোনো ক্ষতি করার কথা মাথায়ও আনবেন না, বলে দিলাম। তাহলে কিন্তু খুব খারাপ হবে। পূর্ব থমকে গেল। তার রাগ যেন এবার অন্যদিকে ধাবিত হলো। এখন আদ্রাজের চেয়ে মেহেরিসের ওপর কেন যেন বেশি রাগ হচ্ছে তার। এই মেয়ে কেন এভাবে অন্য একটা ছেলেকে বাঁচাতে চাইছে? কোন সম্পর্কে এই মেয়ের সাথে ওই ছেলে? পূর্বর চোখ জোড়া সংকীর্ণ হয়ে এলো। কণ্ঠে ভয়ঙ্কর শীতলতা এনে আচানক প্রশ্ন করল, কে হয় তোর ওইটা বয়ফ্রেন্ড? মেহেরিস চমকে উঠল। এই মুহূর্তে ঠিক কোনো উত্তর দিলে পরিস্থিতি স্বাভাবিক হবে বুঝে আসলো না তার। কি উত্তর দিবে সে? সে তো আদ্রাজকে পছন্দ করে, কিন্তু আদ্রাজের তরফ থেকে তার প্রতি কী ফিলিংস সেটা তো তার অজানা। কোনো রকম ভাবনা চিন্তা দূরে ফেলে আকস্মাৎ বলে উঠল, বড় ভাই, তোর বড় ভাই জন্ম দিল কবে তো মা? আমার জানা মতে তোর তো শুধু একটা বড় বোন আছে, তাহলে এটা কবে থেকে আমদানি হলো তোর ভাই হিসেবে? মেহেরিস চোখ মুখ শক্ত করে বলল, কলেজের সিনিয়র বড় ভাই, এর বেশি কিছু না। পূর্ব এবার একটু এগিয়ে এলো, দৃষ্টি একদম মেহেরিসের চোখে স্থির। তাহলে এত ভয় কেন পাচ্ছিস ওকে নিয়ে? এত টান কেন ওর জন্য? আর ও মা, এত সাহস হলো কিভাবে তোকে ছুঁয়ে দেখার? মেহেরিস এবার এক চুল ছাড় দিল না পূর্বেকে। ধীর কণ্ঠে বলল, সাহস তো আপনারও কম নয়। আপনিও তো আমাকে বারবার স্পর্শ করেন, আঘাত করেন নিজের কর্মকাণ্ড দিয়ে। তার বেলায়? পূর্ব আবারও রেগে ফাঁপে উঠল। এই মেয়ে বারবার তার সাথে ওই ছেলেকে তুলনা দিয়ে যাচ্ছে। বিষয়টা ঠিক হজম হচ্ছে না কেন জানি তার উপরে বারবার তাকে অধিকারের খোঁটা দিয়ে যাচ্ছে অনবরত। এখন এই মেয়েকে সে কিভাবে বুঝাবে যে তার উপরে যে তার নিজের থেকেও বেশি অধিকার রয়েছে? ভাবতেই কপাল কুঁচকে এলো যেন তার। চোয়াল শক্ত করে কণ্ঠে তিক্ততা এনে বলল, অধিকার? শুনে রাখ, তোর উপরে তোর নিজের থেকেও এই শান পূর্বের বেশি অধিকার রয়েছে। আর আমি যদি সেই অধিকার একবার খাটানো শুরু করি, তাহলে এখানে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকা তোর দূর, 3 দিন পর্যন্ত বেড থেকে ঠিকমতো উঠে দাঁড়াতে পারবি না। মেহেরিস ভ্যাকাচাকা খেলো আচানক পূর্বের এহেন কথায়। পুরোটাই গেল সোজা তার মাথার উপর দিয়ে। তবে একটা জিনিস সে ঠিক বুঝতে পারল, এই জন্য বোধহয় সবাই ওনাকে পাগল বলে। পাগলরা তো উল্টোপাল্টা কথা বলবেই, স্বাভাবিক। তন্নমধ্যে পুনরায় ভেসে এলো আদ্রাজের সেই চিন্তায়িত কণ্ঠস্বর, মেহেরিস কথা কেন বলছো না প্লিজ? অ্যাটলিস্ট এটা তো বলো তুমি ঠিক আছো কিনা। টেনশন হচ্ছে আমার, শুনতে পাচ্ছ? এবার পূর্বার সহ্য করতে পারল না যেন। সহ্যের ক্ষমতা পুরোপুরি হারালো সে। পূর্ব রক্ত লাল অক্ষি যুগল দেখে মেহেরিস সমস্ত কায়া যেন উড়ে উঠল ভয়ে। চোয়াল শক্ত, সারা শরীর উত্তেজনায় কাঁপছে। এক মুহূর্ত দেরি না করে তৎক্ষণাৎ প্যান্টের পকেট থেকে ফোন বের করে দ্রুত একটা নাম্বারে ডায়াল করলো সে। কয়েক সেকেন্ডের মধ্যে ওপাশ থেকে কল রিসিভ করা হলো। বজ্রকণ্ঠে হিস হিসে বলে উঠল, তোদের বাড়ি নর্থ ফ্লোরে একটা উটকো ঝামেলা বস্তা দাঁড়িয়ে আছে, ওটাকে এক্ষুনি সরা এখান থেকে, না হলে কিন্তু আজ তোদের বাড়িতে রক্তস্রোত বয়ে যাবে। আর কোনো অপেক্ষা না করে ফোনে কেটে দিল পূর্ব।
চারপাশে এক অদৃশ্য ঝড় বয়ে গেল তার রোষে। অন্যদিকে তন্ময় এই আচানক আদেশের জন্য একেবারে প্রস্তুত ছিল না। একটু আগেই তো সে ক্লান্ত শরীরে এলিয়ে দিয়েছিল বিছানায়। বন্ধুরেহীন হুঙ্কারোক্ত কণ্ঠে শুনে কিছু জিজ্ঞেস করার আগে ফোন কেটে দিল তার ঘাড়তারা বন্ধু। তবে পূর্বের আদেশ অমান্য করার সাহস তার নেই। ইতিমধ্যে মাথার নানা প্রশ্ন জটলা বেঁধে আছে। তার বন্ধু হঠাৎ তাদের বাড়িতে বা কী করছে? সব প্রশ্নের আপাতত একপাশে রেখে আর দ্বিধা না করে মুহূর্ত বিছানা ছেড়ে এক লাফে উঠে দাঁড়ালো তন্ময়। লিফটের অপেক্ষায় সময় নষ্ট না করে সোজা সিঁড়ি পেয়ে দৌড় দিল উপরের 9 তলার দিকে। রাত্রির নীরবতা চিরে তার পদক্ষেপ ধ্বনিত হতে লাগলো। সিঁড়ির প্রতিটি ধাপে রুম জুড়ে পুনরায় থমথমে নীরবতা বিরাজমান। এই থমথমে পরিবেশে পূর্ব এমন বাসকাই কণ্ঠ বলা প্রতিটা কথা স্পষ্টভাবে কানে গিয়েছে মেহেরিসের, যা শুনতেই আরেক দফা অবাক হলো মেহেরিস। পূর্ব এই সময় কাকে আদেশ করলো এভাবে বুঝে আসলো না তার ছোট্ট মস্তিষ্ক। তার মানে এখানে কি সে ছাড়া তার আরও পরিচিত মানুষ আছে? না হলে মিনিটের মধ্যে তো সম্ভব না কাউকে এভাবে নিয়ে যাওয়া। আচ্ছা, আদ্রাজের কোনো ক্ষতি করবে না তো নিয়ে গিয়ে? পুনরায় যেন আতঙ্ক ছড়িয়ে পড়ল তার মস্তিষ্ক জুড়ে। শূন্য মস্তিষ্ক পূর্বের দিকে চেয়ে ভারী কণ্ঠে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে? এই আপনি এমন করছেন কেন বলুন তো? ওয়েট, আমি খালামণিকে ফোন দিয়ে জানাচ্ছি আপনার এই ব্যবহারের কথা। কি মনে করেন নিজেকে সব কিছু পাগলামি বলে চালিয়ে দিবেন? বলে ফোন বের করে নিলেন পূর্ব আয়েশ ভঙ্গিতে, পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে বলল, বল। সেও এসে দেখুক তার সোকল্ড মেয়ে একা ফ্ল্যাটে পেয়ে বাইরের ছেলেদের নিয়ে বাড়িতে আসে। দেখুক নিজ চোখে এসে। ক্যাফের কথা না হয় বাদই দিলাম, সো কল ইট ফাস্ট। মেহেরিস ভরকালো। কেন জানি না পূর্বের কথাটা তার যুক্তিযুক্ত মনে হলো নিজের কাছে। সে তো অত সব ভেবে দেখেনি। যদি আদ্রাজের বিষয়টা জেনে তার খালামণি তাকে ভুল বুঝত, যদি আদ্রাজের প্রসঙ্গ টেনে তার চরিত্র নিয়ে প্রশ্ন করে, তখন ভেবেই আকুপাকু করতে করতে ফোনটা ওভাবেই হাতে চেপে ধরে রাখলো সে। অস্থিরতা গ্রাস করে নিল মেয়েটার বদন, চুপসে গেল মুহূর্তে। এদিকে পূর্ব এতক্ষণ যেন নজর পড়ল মেহেরিসকে। মেয়েটা আজ একটু বাড়তি সেজেছে বোধ হয়। গাঢ় নীল রাঙা ড্রেস, ম্যাচিং হিজাব, তার উপর হালকা মেকআপ। তবে পূর্বের কাছে মেহেরিসের এই সাধারণ মেকআপকেও বাড়তি বলে মনে হচ্ছে। এতপর তার তীক্ষ্ণ চোখ দুটো গিয়ে পড়ল মেহেরিসের গোলাপি অধর জোড়ার উপর, আর তাতেই যেন খেল হারালো এই যন্ত্র মানব। এদিকে যেমন অজানা নেশায় খেল হারানো উপক্রম, তৎপর যখন মনে এলো এই স্বাস্থ্য তার জন্য নয়, তাহলে কার জন্য এভাবে সেজে নিজেকে তৈরি করেছে মেয়েটা? ওই ছেলের জন্য। কোথায় যাচ্ছিল ওরা? এসব ভাবতে মুহূর্তে আবারও চোখে রং পাল্টে গেল যেন তার। চোয়াল খিচে এসে আচানক মেহেরিসের গলা চেপে ধরল নিজের এক বলিষ্ঠ হাতে। আকস্মিক হামলা মেহেরিস পিছনে গেল কিঞ্চিত, একদম দেয়ালের সাথে লাগে এমনভাবে গলা চেপে ধরল যে মেহেরিসের পা দুটো শূন্য ভাসতে লাগলো। নিজেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে গেল অনবরত, 2 হাত নাড়িয়ে পূর্বর গলা ধরে রেখে রাগে গিজ করতে করতে বলল, এভাবে সেজে কোথায় যাচ্ছিলি? ওই বাস্টারের সাথে ডেটে যাচ্ছিলি তাই না? চরিত্রহীন নারী, আবার আমাকে মিথ্যা বলছিস। মেহেরিস এখনও নিজেকে ছাড়ানোর যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শ্বাস বন্ধ হয়ে আসলো বলে হিজাবের ওপর পূর্বর হাত এমন শক্তভাবে তার গলা পেঁচিয়ে ধরেছে যে এই বুঝি দেহি থেকে প্রাণ উড়াল দিল বলে। চোখের কানির বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রুকণা। সেই উষ্ণ ছোঁয়া পূর্বের হাতের ওপরে স্পর্শ করতেই আচানক না চাইলেও হাতের বাঁধন আলগা হয়ে এলো এই যন্ত্র মানবটির। ছেড়ে দিল মেহেরিসের ধরে রাখা গাল। তৎক্ষণাৎ দেয়ালের সাথে আরও চেপে দাঁড়িয়ে বুকে 2 হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো মেহেরিস। আর একটু, আর কিঞ্চিত সেকেন্ড এভাবে থাকলে বোধহয় আজ পৃথিবীর মায়া ত্যাগ করতে হতো তাকে। এই মুহূর্তে সমস্ত কিছুর ঊর্ধ্বে তার জন্য শ্বাস নেওয়াটা
প্রাণ ভরে শ্বাস নিচ্ছে সে। মৃত্যুকে বোধহয় খুব কাছ থেকে দেখে ফিরেছে আজ মেয়েটি। এরই মাঝে পূর্বে আবারও তেতে গিয়ে বলে, আজ থেকে তোর বাড়ি থেকে বের হওয়া বন্ধ, কোথাও যেতে পারবি না, কোথাও না। তোর এই পা যদি আমার কথা অমান্য করে বাড়ির বাইরে বের হয়েছে তো তোর পা দুটো কেটে রেখে দেব আমি। ওই জবান যদি অন্য কোনো পুরুষকে নিয়ে মন্তব্য করে তাহলে ওই জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। এই চোখ যদি আমি ছাড়া অন্য কোনো পুরুষকে দেখার স্পর্ধা দেখায় তো তোর এই চোখ দুটো তুলে ফেলবো এই আমি, বুঝেছিস? এদিকে পূর্ব সব কথা মাথার উপর দিয়ে যাচ্ছে মেহেরি সেন। বরং এই মুহূর্তে পূর্বকে বড্ড উন্মাদ লাগছে, যা তার আচার আচরণে স্পষ্ট ফুটে উঠেছে। এতপর মেহেরিশ পাল্টা জবাবে বলল, খালামণি সত্যি বলেছে, আপনি একটা পাগল উন্মাদ। বাংলাদেশে থাকলে আপনাকে আমি পাবনায় ভর্তি করিয়ে আসতাম। আপনাকে এভাবে বাইরে ছেড়ে দেওয়া তো সাধারণ মানুষের জন্য রিস্ক। আমার জীবনে আমার সব আমি ডিসাইড করব, আমাকে কি করতে হবে না হবে। আপনি কে? আমি আপনার কথা শুনতে যাব কেমন দুঃখে? আমার জীবন এভাবে হস্তক্ষেপ করার কোনো অধিকার আপনার নেই, বুঝেছেন আপনি? মেহেরিশের এহেন কথায় পূর্ব কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল। কিছু একটা মনে পড়তেই আচানক এগিয়ে আসলো মেহেরিশের আরও সন্নিকটে। পূর্বের এমন কাণ্ডে মেহেরিশ হতচকালো। পূর্বকে এভাবে এগিয়ে আসতে দেখে মনে মনে ভীষণ ভয় পেল মেয়েটা। তবুও নিজেকে কঠোর করে ধরে রাখার বৃথা চেষ্টা চালালো। আমি কে? এর কাজ করি, মুখে না বলে কাজে বুঝিয়ে দেই। আমি তো ঠিক কে হই? কি বলিস মানে? মেহেরিশকে দুহাতে বন্দি করে নিল পূর্ব। ভর কালো রীতিমতো মেয়েটা মাথা কাত করে চেয়ে আছে উপরের দিকে, চোখ দুটো পূর্বর দিকে তাক করা। মেহেরিশকে ভাবে ঠিক একটা বিড়াল ছানার ন্যায় লাগছে দেখতে। পূর্ব আরেকটু কাছে আসলো মেহেরিশের, একদম কাছে, নিজের মধ্যে সর্বোচ্চ দূরত্ব মিটিয়ে আচানক পূর্ব মেহেরিশের দিকে আরেকটু ঝুঁকতেই মনের অজানা আশঙ্কায় বুঁদ হয়ে মেহেরিশ তৎক্ষণাৎ পূর্বকে নিজের থেকে দূরে সরানোর জন্য নিজের শস্ত্র শক্তি দিয়ে এক ধাক্কা দিল একদম পূর্বের বুক বরাবর। আচানক ধাক্কা তাল সামলাতে না পেরে নিজের দুহাতে হাত ধাক্কাকৃত বুকে বাঁ পাশে চেপে ধরে চোখ মুখ খিচে কয়েক কদম পিছিয়ে গেল। মেহেরিশ স্তব্ধ। তার মতো মেয়ে ধাক্কায় এমন দৈত্যের মতো মানুষ হঠাৎ এতটা দূরে সরে পড়ল কীভাবে? আর লোকটা চোখ মুখ দেখে তো মনে হচ্ছে ব্যথার তীব্রতা সহ্য করতে না পেয়ে এতটা দূরে গিয়ে সরেছে। নিজের দুহাত সামনে এনে একবার পরখ করে নিল মেহেরিশ। তার হাতে কি হঠাৎ কোনো অজানা শক্তি এসে পড়ল নাকি? মেহেরিশ হতকম্ব দৃষ্টিতে চেয়ে আছে নিজের দুহাতের দিকে। অন্যদিকে পূর্ব জোরে জোরে শ্বাস নিচ্ছে, তবে সেটা রেগে গিয়ে শ্বাস নেওয়া নয়, বরং ব্যথায় জর্জরিত হলে মানুষ যেমনভাবে নিজেকে সামলে রাখার চেষ্টা করে ঠিক তেমনভাবে। মেহেরিশ তা বুঝতে পারলেও কোনো ব্যাখ্যা খুঁজে পেল না। তার কৌতূহলী চোখ নিবদ্ধ রইল পূর্বের উপর। লোকটা ধীর পায়ে পিছনে সরে গিয়ে অবশেষে সোফার উপরে গা ছেড়ে দিল। তবু তার কপালে ভাঁজ কুচকালো। চোখ মুখ আর অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস বলে দিচ্ছে ব্যথার পরিমাণ যে খুব তীব্র। আর ঠিক তখনই পূর্ব আচানক গায়ে হুডিটা এক ঝাটকায় খুলে ফেলল। খোলার সময় বাঁ দিকে দেহ বাঁকাতেই এরকম অস্বস্তির ছাপ ফুটে উঠল তার চেহারায়। ব্যথা প্রকট সহ্য করতে দাঁত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরল শক্ত করে। হুডির নিচে লুকিয়ে থাকা শরীরে পুরো প্রকটতা পেতে মেহেরির চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। সে ভাবতেও পারেনি এমন কিছু দেখবে। বিস্ময়ে আবদ্ধ হয়ে চেয়ে রইল পূর্বের পরনের সাদা টি শার্টের দিকে। শার্টের বুকের মাঝখানে একটা বড় অংশ লাল হয়ে ভিজে আছে। প্রথমে সে বুঝতে পারেনি এটা কি রঙের দাগ। না, কোনো রং এতটা গাঢ়, এতটা জীবন্ত হয় না।
মুহূর্তেই তার মস্তিষ্ক ধরে ফেলল এটা রং নয় বরং রক্ত। মেহেরিশ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। এতটা রক্ত দেখে যেন বাকরুদ্ধ হয়ে গেল সে। লোকটা কি অসুস্থ নাকি গুরুতর আহত? অন্যদিকে পূর্বে নিঃশ্বাস ভারী হয়ে আসছে। হাত থেকে হুডিটি ফ্লোরে ফেলে দিয়ে ব্যথা নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা করছে সে। সোফার পিছনে মাথা এলিয়ে দিয়ে দুহাত মুষ্টিবদ্ধ করে বসে আছে, যেন শরীরের সমস্ত শক্তি ব্যথাতে দমন করতে ব্যয় করছে। মেহেরিশ আর নিজেকে আটকে রাখতে পারল না। অজানা এক অস্থিরতা তাকে গ্রাস করল ভিতর থেকে। ছটফট করতে করতে বলল, এই আপনার কি হয়েছে? এমন করছেন কেন? আর এই রক্ত, এত রক্ত কেন? কোনো উত্তর এলো না। পূর্ব আগের মতো নিশ্চুপ, যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তার অস্তিত্ব। মেহেরিশ আরও এগিয়ে এলো, অস্থির চোখে একবার পূর্বের দিকে তাকালো, তো একবার রুমের চারপাশে। এই মুহূর্তে কি করা উচিত কিছুই মাথায় আসছে না তার। তখনই আচানক মনে পড়ল আশফিয়ার কথা। পড়ে থাকা ফোনটা দ্রুত তুলে নিয়ে কাঁপা কাঁপা হাতে ডায়াল করলো আশফিয়ার নাম্বারে। একবার রিং হয়ে কেটে গেল। পুনরায় কল দিল মেহেরিশ। এবার ওপাশ থেকে আশফিয়া ধরতে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, কিরে কোথায় তুই? আজ কলেজে আসিসনি কেন? জানিস না আজ টেস্ট ছিল? মেহেরিশ কথা বলার আগে আশফিয়া গড়গড় করে বলে যাচ্ছে। আশফিয়া শোন। মেহেরিশের কণ্ঠে অস্বাভাবিক কাঁপুনি শুনে আশফিয়া থমকে গেল। একরাশ উদ্বিগ্ন নিয়ে বলল, কি হয়েছে? ঠিক আছিস তুই? পূর্ব ভাই? হ্যাঁ ভাইয়া। কি করেছে ভাইয়া? ভাইয়া আমার ফ্ল্যাটে, আর ওনার শরীর থেকে অনেক রক্ত ঝরছে। আমি জানি না কিভাবে এটা হয়েছে, কিন্তু অবস্থা খুব খারাপ। মনে হয় হসপিটালে নিয়ে যেতে হবে। কি বলিস? ভাইয়া তো তোর ফ্ল্যাটে? আর কি হয়েছে ভাইয়ার? আগে বলিসনি কেন? এসব পরে বলবো। তুই প্লিজ তাড়াতাড়ি আয়। আমার খুব ভয় করছে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। তুই একটু দেখে রাখ ভাইয়াকে। কল কেটে যেতে মেহেরিশ আবার তাকালো পূর্বের দিকে, চোখ দুটো বন্ধ। এতে যেন মেহেরিশের ভিতরে ভয় আবারও জেঁকে বসল। কিছু একটা মনে করে দূরত্ব ফার্স্ট এজ বক্স খুঁজতে শুরু করলো সে। ফিরে এসে দেখলো পূর্বের টি শার্ট বুকের অংশ সম্পূর্ণ রক্তে ভিজে গেছে। মেহেরিশ এক মুহূর্তে কি যেন ভাবলো। নিজের নিঃশ্বাস যেন আটকে আসতে চাইছে। এতপর দ্রুত মাথা হিজাব খুলে ফেলল। পরিবর্তে ড্রেসের জর্জেটের ওড়না পেঁচিয়ে নিল মাথায়। ফার্স্ট এজ বক্স হাতে নিয়ে ধীর পায়ে পূর্বের কাছে এসে বলল, পূর্ব ভাই শুনছেন? আপনার বুক থেকে রক্ত ঝরছে। কি হয়েছে ওখানে? তবে পূর্ব থেকে কোনো সাড়া নেই। মেহেরিশের গলা শুকিয়ে এলো। না চাইতো একবার পূর্বের দিকে হাত বাড়ায়, তো আবার গুটিয়ে নেয়। মেহেরিশ তুই পারবি, ভয় পাবি না একদম। লোকটা অসুস্থ, এটা তোর দায়িত্ব। ভুলে যাস না লোকটা তোর কাজিন হয়। নিজের মনে কিঞ্চিত সাহস জুগিয়ে ধীরে ধীরে পূর্বের টি শার্ট তুলে ধরল ক্ষত স্থান দেখার যেন। আর চোখ মেলতে গা শিউরে উঠল যেন মেয়েটার। বুকের বাঁ পাশে এক বিশাল অংশ সাদা ব্যান্ডেজ মোড়া, যা রক্তে ভিজে গেছে। মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল মেহেরিশের। এত বড় ইনজুরি নিয়ে লোকটা এখানে কিভাবে এসেছে? তার তো হাসপাতালে বেড়ে থাকার কথা। এদিকে যদি পূর্বের চোখ বন্ধ, তবু সে মেহেরিশের হাতের স্পর্শ খুব গভীরভাবে অনুভব করছে। মুহূর্তের জন্য সব ব্যথা যেন কোথাও হারিয়ে গেল তার। আচ্ছা, এই মেয়েটার হাত কি কোনো প্রতিষেধক? হয়তো। না হলে এভাবে ধরার সাথে সাথে কেন এভাবে তার সমস্ত ব্যথা গায়েব হয়ে যাবে? মেহেরিশ একবার তাকালো পূর্বের দিকে। চোখ বন্ধ দেখে কিঞ্চিত স্বস্তির নিঃশ্বাস ফেল। তারপর আবারও কাছে এসে ব্যান্ডেজ খুলতে লাগলো। তবে পুরোটা খোলার সাহস কুলাচ্ছে না তার। এতপর কাঁপা কাঁপা হাতে তুলতেই অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজের চারপাশে মুছে দিতে লাগলো, যার জন্য তাকে পূর্বে আরও নিকটে আসতে হলো, যেহেতু লোকটা মাথা সোফার পিছনে হেলানো ছিল। পূর্ব অতি সন্নিকটে এসে হেলিয়ে ক্ষত স্থান পরিষ্কার করতে থাকা দরুণ অসাবধানতাবশত মাথা থেকে জর্জেটের ওড়না পড়ে গিয়ে গলার নিচে কিছুটা উন্মুক্ত অংশ দৃশ্যমান ফুটে উঠছে স্পষ্টভাবে, যা চক্ষু এড়ায়নি তার সামনে বসে থাকা যন্ত্র মানবটির।
নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে সেদিকে, যেখানে ফর্সা গলা ভেদ করে উকি দিচ্ছে কালো কুচকুচে একটা তেল। না চাইতো তার অবাধ্য দৃষ্টি বারবার সেখানটায় গিয়ে আটকাচ্ছে। এতক্ষণ ব্যথায় আড়ষ্ট থাকলেও এই মুহূর্তে অন্য কোনো কারণে ভিতরে হাঁসফাঁস করতে লাগলো যেন। এক মুহূর্তে অস্থিরতা তার শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ল, যেন ক্ষতস্থানের যন্ত্রণার বদলে এখন অন্য কোনো অগ্নিস্নানে দগ্ধ হচ্ছে সে। শুষ্ক গলায় ঢোক গিলল বার কয়েক, তবে দৃষ্টি সরায়নি এক মুহূর্তের জন্য। হয়তো দীর্ঘদিনের তৃষ্ণা নিবারণ করেছে এভাবে চেয়েছে। মেহেশ চোখ তুলে তাকাতে দৃষ্টি আটকে গেল পূর্বের গভীর চোখে। চোখাচোখি হলো দুজনের। পূর্ব অমন অবাধ্য দৃষ্টি রেশ ধরে নিজের অবস্থান টের পেতে চমকে উঠল মেহেরিশ। পড়ে যাওয়া ওড়নাটা দ্রুত মাথায় পেঁচিয়ে নিল। পরপর উঠে দাঁড়াতে সরে যেতে নিতে আকস্মাৎ টান পড়ল তার হাতে। অবাক দৃষ্টিতে নিচের তাকাতেই দেখল পূর্ব শক্ত হাতে তার কবজি চেপে ধরে রেখেছে। এতপর একটানে আবার আগের জায়গায় বসিয়ে দিল তাকে। যে এই মুহূর্তে মেহেরিশের চলে যাওয়াটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় তার কাছে। এতপর রাশভারী কণ্ঠে আওড়ালো, যেটা করেছিলে সেটা করো। মেহেরিশ পড়ল মহাবিপদে। এতক্ষণ তো লোকটা প্রায় অজ্ঞান হয়েছিল, আর এখন হঠাৎ সুস্থ হয়ে আগের মতো স্বভাব প্রদর্শন করছে। তাহলে কি সে যেচে পড়ে গিয়ে সাহায্য করতে এসে ভুল করল? মেহেরিশের মনে সংশয় জন্ম নিল, কিন্তু পরক্ষণে পূর্ব কণ্ঠে আর ধীর হয়ে উঠল, ক্লিনিট। মেহেরিশ দিকশূন্যের মতো পুনরায় ক্ষতস্থান পরিষ্কার করতে গেল, কিন্তু তখনই আবারও শোনা গেল সেই একই রুক্ষ কণ্ঠস্বর। এভাবে না, ঠিক আগের মতো করে। মানে? আগে যেভাবে করেছিলে ঠিক সেভাবে করো। আই ওয়াজ ফিলিং সামথিং অ্যান্ড ইট ওয়াজ ডিফারেন্ট। মেহেরিশ বিস্ময় তাকিয়ে রইল তার দিকে। এতপর স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি কি বলছেন? আমি তো আগের মতোই করছি। ওড়নাটা সরাও মাথা থেকে, আমার দেখতে সমস্যা হচ্ছে। এইবার মেহেরিশের সহ্যর বাঁধ ভেঙে গেল। এজন্যই বলে পাগলের উপকার করতে নেই। আর এই লোক তো শুধু পাগল নয়, নির্লজ্জ, অসভ্য বটে। রাগে গা জ্বলে উঠল তার। সে কিছু বলতে যাবে ঠিক তখনই দরজার ওপাশ থেকে ভেসে এলো আসপিয়ার চিন্তিত কণ্ঠস্বর, মেহেরিশ দরজা খোল তাড়াতাড়ি। আসপিয়ার কণ্ঠস্বর শ্রবণ হতে এক মুহূর্তে দেরি না করে তড়িঘড়ি করে দরজার দিকে এগিয়ে গেল মেহেরিশ। এতপর দ্রুত দরজা খুলে দিল। দরজা খুলতে চোখ পড়ল বাইরে দাঁড়িয়ে থাকা আসপিয়া, সাব্বির আর তন্ময়কে। যদিও মেহেরিশ আফসিয়া ছাড়া বাকি দুজনকে চিনে, তবে নাম জানে না কারোই। তিনজনের চোখে উৎকণ্ঠার ছাপ। মেহেরিশ, তুই ঠিক আছিস? আসপিয়া ভিতরে ঢুকে মেহেরিশের উদ্দেশ্যে বলে উঠল উক্ত কথাটি। মূলত আসার সময় আসপিয়া বাড়ির নিচে সাব্বির আর তন্ময়কে দেখতে পেয়েছিল। তখন আসপিয়া দিক বিদিক শূন্য হয়ে সাব্বির আর তন্ময়কে সাথে করে নিয়ে উপরে চলে আসে। আসার সময় সাব্বির আর তন্ময় তাকে নানান প্রশ্ন করলেও একটাবার উত্তর দেয়নি আসপিয়া। বলেছে তার সাথে একটু উপরে যেতে। এদিকে সাব্বির আর তন্ময় ভিতরে ঢুকে চিন্তিত মুখে পুরো রুম একবার স্ক্যান করল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তাদের দৃষ্টি স্থির হলো সোফায় হেলান দিয়ে বসে থাকা পূর্বের উপর। পূর্বের এক হাত বুকে ক্ষতচিহ্নর ওপর রেখে নিশ্চুপ হয়ে গা এলিয়ে বসে আছে সোফায়, চোখ দুটো বন্ধ। তন্ময় কপাল কুঁচকে তাকালো তার দিকে। এতপর দ্রুত সামনে এগিয়ে এলো। চোখে মুখে চিন্তার ছাপ ভেসে উঠল তৎক্ষণাৎ। তর্জলদি বলে উঠল, এই অবস্থা নিয়ে তুই এখানে কেন? তোর তো হাসপাতালে থাকা উচিত ছিল। এদিকে সাব্বির এতক্ষণ খেয়াল করলো মেহেরিশকে। কপালে ভাঁজ পড়ল তার এই বন্ধু তো হসপিটালে ছিল, সাথে ছিল সেও। কিন্তু সাব্বির ওয়াশরুমে গিয়েছিল আর ফের হয়ে দেখে পূর্বে নেই, পুরোই গায়েব। সারা হসপিটাল হন্য হয়ে খুঁজেও তো পায়নি তার বন্ধুকে। এতপর তন্ময়কে কল দিয়ে জানালো, তন্ময় বলে পূর্ব নাকি তাদের অ্যাপার্টমেন্টে। সাব্বির আর কিছু না ভেবে সেখানে এসে হাজির হয়। আর তখনই তারা কথা বলতে নিলে সেখানে আসে আসপিয়া। তবে সাব্বিরের মাথায় একটা কথাই ঢুকে না, তার বন্ধু হসপিটাল থেকে এখানে কেন আসলো, আর এই মেয়ের বাড়ির ঠিকানা পেল কিভাবে? তন্মধ্যে বলে উঠল সাব্বির, কিরে ভাই,
তুই হসপিটাল থেকে গায়েব হয়ে এই কফি সুন্দরী বাড়িতে কি করছিস? এভাবে অন্যের জিনিসের ওপর নজরদারি করতে করতে শেষমেশ মেয়েটার বাড়ির ভিতরে চলে এসেছিস। দিস ইজ নট ফেয়ার ব্রো। সাব্বির এহেন কথায় পূর্ব চোখ মিলে দৃষ্টি তীক্ষ্ণ নিক্ষেপ করল তার উপর। এতপর সামনে সবার গতিবিধি লক্ষ্য করে আসবে দিকে চেয়ে হিসিয়ে বলল, গ্রেট, তো রাস্তায় আর কাউকে পাসনি, তাকেও সাথে করে নিয়ে আসতি ইডিয়েট। পূর্ব ব্যঙ্গাত্মক কণ্ঠে শুনে সাব্বির এক ধাক্কায় থেমে গেল। আসফিয়া থতমত খেয়ে মেহেরিসের হাত ধরে টেনে নিয়ে নিজের কাছে। পূর্ব তখন দরজা আসফিয়ার কণ্ঠ শুনে নিজের শরীরের টি শার্টটি ঠিক করে নিয়েছিল তৎক্ষণাৎ, কিন্তু তবুও সাদা রঙের উপর লাল রঙের তরলের ছোপ ছোপ দাগ দেখে আসফিয়া বুঝে নিল পরিস্থিতি। এদিকে সাব্বির আর তন্ময় তো আগে থেকেই জানে এসব। আসফিয়ার মনে প্রবল ইচ্ছা জাগলো ভাইকে কাছে গিয়ে সেবা করার, কিন্তু বুকের ভিতরে জমে থাকা দ্বিধা তাকে পিছনে টেনে রাখলো। সাহসে কুলাচ্ছে না ভাইয়ের সামনে গিয়ে ক্ষতস্থান হাত বুলিয়ে একবার নিজের স্পর্শ পরখ করা, তবুও নিজেকে সংযত করা। চোখে মুখে ভাইয়ের অবস্থা সূক্ষ্ম পর্যবেক্ষণ করল সে। পূর্বের অবস্থা গতিবিধি লক্ষ্য করে ধীর পায়ে সামান্য এগিয়ে গিয়ে প্রশ্ন ছুড়ল, ভাইয়া কি হয়েছে তোমার? এত রক্ত কেন? পূর্ব ভাবলেসিন দৃষ্টিতে বসে আছে সেখানটায়, যেন আসফিয়ার প্রশ্ন তার কর্ণগোচর হলো, তার হৃদয় স্পর্শ করতে বাধ্য। এক হাত তুলে ইশারা করল থামার। না চাইতো আসফিয়া থেমে গেল ভাইয়ের হাতের ইশারা পাওয়া মাত্রই। ঠিক আছে আমি, তবে এতক্ষণ আরও ঠিক ছিলাম। পূর্ব এমন অন্যমনস্ক হেয়ালিপূর্ণ কথায় তন্ময় আর ধরতে রাখতে পারল না নিজেকে। একবার এগিয়ে ধীর কণ্ঠে বলল, ঠিক আছিস? একবার নিজের দিকে তাকে দেখেছিস? এই মুহূর্তে তোর হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার। শরীরের কন্ডিশন খেয়াল করেছিস? নিজের ভালোটা অন্তত বুঝতে চেষ্টা কর। পূর্ব বিরক্ত চোখে তাকালো তন্ময়ের দিকে। এতপর দীর্ঘশ্বাস ফেলে বলো, আমি হলাম ওয়ান কাইন্ড অফ সেলফিশ পারসন। নিজের ভালোটা সবার আগে বুঝি আমি, আর তার জন্যই এখানে এসেছি। তবে তোরা আর সেটা হতে দিলি কই? একেবারে কারেক্ট টাইমে এসে এন্ট্রি মারছিস। এদিকে পূর্ব সম্পূর্ণ কথাগুলো যেন সোজা মাথার উপর দিয়ে গেল উপস্থিত সকলের। তবে কেউ কিছু বলতে তার আগেই উক্ত কথাগুলো বলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো পূর্ব। চারপাশে কোলাহল, উদ্বিগ্ন কণ্ঠস্বর, ক্ষত বিক্ষত শরীরে সব ছাপিয়ে দাঁড়া। দৃষ্টি গিয়ে আটকালো রুমের এক কোণের উপর। সেখানে একাকী জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মেহেরিস। মাথা ওড়নাটা টেনে অনিমেষ চাউনিতে তাকিয়ে আছে পূর্বের দিকে। সাথে সাথেই চোখাচোখি হলো দুজনের। এমন মুহূর্তে সাব্বির গলায় ভেসে এলো, আসফিয়া হয় ও তোমার? আসফিয়া খানিক চমকালো কণ্ঠে কিঞ্চিত দ্বিধা রেখে বলল, আমার বোন ভাইয়া বাংলাদেশ থেকে এসেছে। সাব্বির হতকম্প হয়ে চেয়ে রইল মেহেরিসের দিকে। বিস্ময় রেখা তার মুখে স্পষ্ট। এক পলক আসফিয়াকে দেখল, আবার গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো আসফিয়াকে। বিস্মিত কণ্ঠে বলল, কে? কেমন বোন? আমার কাজিন, খালা মনির মেয়ে। সাব্বিরের দৃষ্টি স্থির হয়ে রইল কিছুক্ষণ মেহেরিসের দিকে, যেন মনের গভীরে কোনো অদৃশ্য হিসেব মিলাতে ব্যস্ত সে। পরপর চোখে মুখে অবাগের রেশ টেনে বলল, কি এটা তোমার বোন হয়? তাহলে তো পূর্বর বোন, তাই না পূর্ব? দেখেছিস? আর আমি কি ভেবেছি? এজন্যই বুঝি বোনকে শাসন করতে হসপিটাল থেকে পালিয়ে এখানে চলে এসেছিস? খালার বোন আর নিজের বোন তো প্রায় একই, তাই না কফি সুন্দরী? ও সরি ছোট বোন। মেহেরিস ভ্যাকাচাকা খেলো সাব্বিরের কথা। একবার সাব্বিরের দিকে তাকিয়ে পরপর আবার চোখ গেল দাঁড়িয়ে থাকা পূর্বতে। তার সাথে সাথে পূর্বের দুভুর প্রসারিত করে দৃষ্টি তাক করলো মেহেরিসের উপরে। এদিকে বোঝালো কে জানে। মেহেরিস আর কিছু না বলে সোজা হেঁটে চলে গেল তার বেডরুমে। মেহেরিস যেতে পূর্ব বড় বড় কদমে সেখান থেকে বের হতে নিল। তন্ময় ফের বলে উঠল, কোথায় যাচ্ছিস? জাহান্নামে যাবি? আপাতত হসপিটালে গেলেই হবে। জাহান্নামে তুই এমনিতে যাবি, তবে আমার যাওয়ার ইচ্ছে নেই। শেষের কথাটা একটু আসতে বলো তন্ময়। যা পূর্ব পর্যন্ত না পৌঁছালো পাশে দাঁড়িয়ে থাকা আসবে ঠিকই শুনল, তবে কিছু বলল না। মরে যাইনি আমি, ঠিক আছি, বাড়ি যাব। সর ভাইয়ার এমন করো না। তন্ময় ভাইয়ের কথা শোনো, তোমার অবস্থা ভালো না। প্লিজ ভাইয়া এমন করো না। আর নরম সুরে কথাগুলো বলে নাক টানতে শুরু করলো আসফিয়া, যা শুনে রীতিমতোই নাক মুখ কুঁচকে এলো পূর্বের। ও
তো মরা কান্না বন্ধ করবি? দেখছিস না নিজের পায়ে দাঁড়িয়ে আছি, তাহলে হসপিটালে যাব কোন দুঃখে? যেদিন আমার হসপিটালে যা নিতান্তই প্রয়োজন হবে সেদিন আমার দেহটা ঠিকঠাক মতো সম্পূর্ণরূপে খুঁজে পাবি না। দেখা যাবে তখন আমি যেতে চাইলেও তোরা নিয়ে যেতে পারবি না। এখন সর, যেতে দে, তোকে কিছু বলা বৃথা। যা মন চায় কর। ওই সাব্বির, আয় তো।